আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা অনেকেই চতুর্থ বর্ষের ভাইবার জন্য আমাকে জিজ্ঞেস করছেন। তো আজকে আমি আপনাদের চতুর্থ বর্ষের ভাইবা সম্পর্কে কিছু বলি। ফার্স্ট অফ অল, চতুর্থ বর্ষের ভাইবা কেমন হবে? অ্যাজ ইউজুয়াল নিয়ম হচ্ছে আপনাকে ফর্মাল ড্রেস পরতে হবে, তবে ফর্মাল ড্রেস পরা বাধ্যতামূলক নয়। বিশেষ করে যারা ৭ কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আছেন, সাধারণত ভাইভাতে অনেক ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। তবে আপনি যদি চান বা আপনাদের ওইটা উচিত হবে, আপনারা যদি ম্যানেজ করতে পারেন তাহলে ফর্মাল ড্রেস ম্যানেজ করবেন, ফর্মাল ড্রেস পরে তারপর ভাইভা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। কেন বলেন তো? কারণ আপনি এরপরে এমনিতেও চাকরির প্রিপারেশন নেবেন, সো সেখানে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। সো ফর্মাল ড্রেস যদি আগে থেকেই পরার অভ্যাস থাকে বা আগে থেকেই পরতে পারেন তাহলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। তবে এমন না যে ফর্মাল ড্রেস বাধ্যতামূলক। অনেক কলেজেই ফর্মাল ড্রেস বাধ্যতামূলক নয়। আপনি এমনি সাদা শার্ট কালো প্যান্ট বা লোফার কালো লোফার পরে যাইতে পারেন, হ্যাঁ, কালো বেল্ট পরে যেতে পারেন, ইন করেও যেতে পারেন, নাও করে যেতে পারেন। এটা ছাড় দেয়, তবে সাধারণ নিয়ম হচ্ছে ছাড় নাই আর কি এখানে। তবে সাধারণত ভাইবার জন্য আপনাকে ড্রেস নিয়ে খুব বেশি একটা মানে ঘামানোর দরকার নাই। স্বাভাবিক ভালো শালীন পোশাক পরে যাবেন, তাহলে আপনাদের ভাইবার জন্য ড্রেস হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি এমন নায়ক সাজে চলে যাবেন যে আপনাকে চুলগুলা স্পাইক করে দিয়েছেন বা বিয়ের দাওয়াত খাইতে গেছেন, এইভাবে সাজা যাইলে হবে না। মোটামুটি ভদ্র শালীন পোশাক পরে যাবেন, আপনার ভাইবার জন্য হয়ে যাবে। তবে আমি আপনাদের স্পেশালি বলছি, যেহেতু আপনারা এর পরবর্তীতে চাকরির ইন্টারভিউ দিবেন, তাই এখন থেকেই ফর্মাল ড্রেস পরার অভ্যাস করেন, নাম্বার 1। আর মেয়েদের জন্য হচ্ছে আপনারা এক কালার যে কোনো কিছুই পরে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা বোরকা পরেন, তো তারা কালো বোরকা, নেভি ব্লু বোরকা বা মানে এক কালারের যে কোনো বোরকা পরতে পারেন, থ্রি পিস বা আমি তো আর মেয়েদের অন্য ড্রেসের বিষয়ে জানি না, ওগুলোকে কি বলে, থ্রি পিস বা অন্যান্য যে জামাগুলো আছে, মোটামুটি শালীন পোশাক পরে চলে যাবেন। যদি শাড়ি পরে যান তাহলে শাড়ি পরে যেতে পারেন। তবে আমার মনে হয় মেয়েদের জন্য সবচেয়ে সেফ জোন হচ্ছে আপনারা যদি এদিকে জামা পরেন, মানে মাথায় স্কার্ফ পরবেন, তাহলে আর কি বোরখার জন্য এটাকে সাধারণত আমরা আমাদের সোসাইটিতে এটাকে ভদ্র হিসেবে বুঝি। আর আপনি ভাই ভাই যতটা নিজেকে ভদ্র উপস্থাপন করতে পারবেন, আপনার নাম্বার তত বেশি বাড়ে যাবে। আপনি যদি এমনি অভদ্র হন, অন্তত ভাইবার হলে ভাইবার রুমে যাই ভদ্র সাজার অভিনয় করলেও করতে পারেন, এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট হবে। আর যদি বোরকা পরেন তাহলে তো কোনো কথাই নাই। বোরকা পরলে যে কোনো এক কালারের বোরকা পরেন, কোনো সমস্যা নাই, যে কোনো এক কালার। চিরিক বিরিক কালার কিন্তু মানে বিভিন্ন কালার অ্যাটাচ করা যাবে না, যে কোনো এক কালারের, কালো, সাদা, নীল, বাদামি, যে কোনো লাল, যে কোনো কালার ইউজ করতে পারেন। এটা গেল ভাইবার ড্রেস। আমি 5টা বিষয় আপনাদের বলবো, ঠিক আছে? তো একটা হলো ভাইবার ড্রেস। এরপরে আসে যে ভাই আপনাকে কি কি প্রশ্ন করতে হবে। এইটা নিয়েও প্যানিক হওয়ার কোনো দরকার নাই। আপনি ভাইভাতে যাবেন, দরজা খুলবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথমে বাংলায় বলার চেষ্টা করবেন, কারণ আমি জানি আমার যে শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখছে তারা বেশিরভাগই ইংরেজিতে কথা বলতে পারে না। আমি নিজেও ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি না, ঠিক আছে? সো যাই সাথে সাথে বলবেন না যে আসসালামু আলাইকুম, মে আই কামিন। এখন আপনি যদি যাই বলেন যে আসসালামু আলাইকুম, মে আই কামিন, আর তারা যদি আপনাকে রেসপন্স করে ইয়েস কাম ইন, এর পরের প্রশ্নগুলো যদি ইংরেজিতে করে তাহলে কিন্তু আপনার জন্য অনেক সমস্যা হবে। তাই আপনি শুরুতেই যাই সালাম দিয়ে বাংলায় বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কি ভেতরে আসতে পারি স্যার, বা আমি কি ভেতরে আসতে পারি, এভাবে বলবেন। আপনি বাংলায় বলবেন, তারাও বাংলা বলতে পারে, ইংরেজিতেও বলতে পারে। তবে আপনি বাংলা বললে এটা বেশিরভাগ সম্ভাবনা যে তারাও বাংলাই বলবে। আর আপনি যদি ইংরেজি বলেন, তারাও যদি পাল্টা ইংরেজিতে বলা প্রশ্ন করা শুরু করে, তখন কিন্তু আপনার অ্যান্সার দিতে প্রবলেম হবে। তাই বাংলায় কথা বলার চেষ্টা করবেন, এবং বাংলার মাঝখানে ইংরেজি মেশানো যাবে না। যেমন এই কথাটাকে এমনভাবে বলা যেত যে বাংলার মাঝখানে ইংরেজি মিক্সড করা যাবে না। আমি এমনি কিন্তু বলতে পারতাম, ঠিক আছে, কিন্তু মেশানো যাবে না এমন বলছি না। তো এভাবেই বাংলা বললে শুদ্ধ বাংলায় কথা বলতে হবে। সো ভাইবার কলেজে এক একটা স্যারের উপর এক এক মানে আলাদা আলাদা বিষয় রয়েছে। যেমন ভাইবাটা ডিপেন্ড করবেই মূলত স্যারের মানসিকতার উপর। স্যার যে যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন, আপনাকে ওই প্রশ্নের অ্যান্সার দিতে হবে। যদি না পারেন তাহলে বলবেন যে স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত, এই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই, আমি পারছি না, এই মুহূর্তে মনে পড়ছে না, এই টাইপের এক্সকিউজগুলো ইউজ করবেন, ঠিক আছে? আর নির্দিষ্ট কোনো প্রশ্ন নাই। আপনার অনার্সের চতুর্থ বর্ষের ভাইবার জন্য নির্দিষ্ট কোনোই প্রশ্ন নাই। স্যারে যেই প্রশ্ন জিজ্ঞেস করতে চাইবে ওই প্রশ্নই জিজ্ঞেস করবে। আপনার কাজ হচ্ছে আপনি ওই প্রশ্নের অ্যান্সার করবেন, ঠিক আছে? এখন সাধারণত স্যারগুলো কী ধরনের প্রশ্ন করে, এইটা একটা কথা, এটা একটা বলতে পারেন। সাধারণত স্যারেরা যে 4 ক্যাটাগরির প্রশ্ন করে, আমি এই 4 ক্যাটাগরি আজকে আপনাদের বলার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, আপনাকে শুরুতেই জিজ্ঞেস করতে পারে যে আপনার নাম কি। তো
তো আপনি নাম বলবেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার নামের অর্থ কী, তো আপনি বলবেন ফর এক্সাম্পল আমাকে যদি জিজ্ঞেস করে আমার নাম কি, আমি বলবো আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, নামের অর্থ হচ্ছে হেদায়েত। ঠিক আছে? সো এই নামে কোনো বিখ্যাত ব্যক্তির নাম জানেন কি? বিখ্যাত ব্যক্তির নাম থাকলে বলেন, আর কেন তিনি বিখ্যাত এটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো আপনি যদি জানেন তাহলে বলতে পারেন, যদি না জানেন বলতে পারেন যে স্যার আমি জানি না, তাহলে তারপরের প্রশ্নটা করবে না। এটা গেল নাম্বার 1 ক্যাটাগরি। নাম্বার 2 ক্যাটাগরি হচ্ছে যে আপনাকে আপনার কলেজ সম্পর্কে কিছু প্রশ্ন করতে পারে। ফর এক্সাম্পল যে আপনাদের কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিন্তু আপনাদের নলেজে রাখতে হবে। ঠিক আছে? এরপরে কলেজের প্রিন্সিপালের নাম কি? আর প্রিন্সিপাল যদি রিসেন্টলি 2-1 বছরে চেঞ্জ হয় তাহলে আগের প্রিন্সিপালের নাম কি ছিল, বর্তমান প্রিন্সিপালের নাম কি? আর এরপরে আপনার ডিপার্টমেন্টের হেড স্যারের নাম কি? ডিপার্টমেন্টের হেড স্যার যদি রিসেন্টলি চেঞ্জ হয়ে যায় তাহলে ডিপার্টমেন্ট রিসেন্টলি যেই স্যার আছে উনার নাম কি? আর এর আগে যে স্যার ছিল উনার নাম কি? এই প্রশ্নটা করতে পারে। এবং আপনাদের মানে বর্তমানে যেই ডিপার্টমেন্টে আপনি পড়েন ওই ডিপার্টমেন্টের 2-1 জন স্যারের নামের কথা বলতে পারে, যে 2-1 জন স্যারের নাম বলেন বা 2 জন ম্যাডামের নাম বলেন। তো এটা সাধারণত বাইরের শিক্ষকরা করে এই প্রশ্নটা, যেন তারা জানতে চায় যে আপনার সাথে কলেজের রিলেশনটা কেমন। আচ্ছা, ভাইবা বোর্ডে কিন্তু আপনাদের ন্যূনতম 4 জন সর্বোচ্চ 6 জন মেম্বার থাকবে। তো আপনার কলেজ থেকে 2 জন বা 3 জন থাকবে, বাইরে থেকে 2 জন বা 3 জন থাকবে। তো প্রথম ক্যাটাগরিটা আপনার কলেজ থেকে বা বাইরে থেকে যে কেউ করতে পারে। দ্বিতীয় ক্যাটাগরির প্রশ্নটা সাধারণত আপনার কলেজের বাইরে থেকে যারা আসে তারাই করে। মানে আপনাদের কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ডিপার্টমেন্ট স্যারের নাম কি, প্রিন্সিপালের নাম কি, আগের প্রিন্সিপালের নাম কি, এই জিজ্ঞাসাগুলো সাধারণত বাইরের শিক্ষকরাই করে থাকে। আচ্ছা, তো 2 নাম্বার ক্যাটাগরি শেষ। এরপরে আছে 3 নাম্বারে তো শেষ। এরপরে হচ্ছে 4 নাম্বারে। ঠিক আছে? এইখানে আপনার সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন করবে। সো এখানে অনেকগুলো প্রশ্ন হতে পারে। আমি সম্ভাব্য কয়েকটা প্রশ্ন আপনাদের বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো সাধারণত করা হয়। এর বাইরেও অন্য কোনো প্রশ্ন করা হয়ে থাকতে পারে। সো প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোন সাবজেক্টে অনার্স করছেন? এখন বলতে পারেন স্যার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ভাইভা তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্যার নেবে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও নেবে। তাহলে এই প্রশ্নটা কেন করবে? অনেকেই করে, আপনি এর অ্যান্সার দিবেন শেষ। আপনাকে এত কোয়েশ্চেন করতে হবে না। ঠিক আছে? কোয়েশ্চেন করার দায়িত্ব হচ্ছে স্যারের। আপনার কাজ হচ্ছে অ্যান্সার দেওয়া। আপনার দায়িত্ব কি? অ্যান্সার করা বা উত্তর করা। সো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন সাবজেক্টে অনার্স করছেন? এখানে যদি আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থী হন তাহলে আপনি বলবেন ব্যবস্থাপনা। ঠিক আছে? ম্যানেজমেন্ট বলতে যায়েন না। ম্যানেজমেন্ট বললে কিন্তু এর পরের প্রশ্নগুলো যদি ইংরেজিতে করে তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি আবার বলছি, বাংলায় বলতে হলে আপনাকে শুদ্ধভাবে বাংলাই বলতে হবে। বাংলার মাঝখানে ইংরেজি মেশানো যাবে না। বুঝতে পারছেন? এই কথাটাকেও ইংরেজিতে বলা যায় যে বাংলার মাঝখানে ইংলিশ মেশানো যাবে না। এটাও কিন্তু মাঝখানে ইংরেজি মেশানো হয়ে গেছে। ইংলিশ আর ইংরেজি ২ টা আলাদা শব্দ। মিক্সড আর মেশানো ২ টা আলাদা শব্দ। বুঝতে পারছেন? একটা বাংলা, একটা ইংরেজি। তো এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখবেন। তো আপনাকে এরপরে প্রশ্ন করতে পারেন ১ম, ২য়, ৩য় বর্ষের রেজাল্ট সম্পর্কে। আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার ১ম বর্ষের রেজাল্ট কেমন? মানে কত সিজিপিএ পেয়েছেন বা আপনি জিপিএ কত পাইছেন বা ১ম বর্ষের রেজাল্ট কত? ২য় বর্ষের রেজাল্ট কেমন? মানে কত পয়েন্ট পাইছেন? ৩য় বর্ষের রেজাল্ট কত পয়েন্ট পাইছেন? হ্যাঁ? এই প্রশ্নগুলো করতে পারে। তারপরে টোটাল কত ক্রেডিটের পরীক্ষা দিয়েছেন? এই প্রশ্নটা করতে পারে। এরপর কয়টি সাবজেক্ট পরীক্ষা দিয়েছেন? কত নাম্বারের পরীক্ষা দিয়েছেন? ইনকোর্স কত নাম্বার? লিখিত কত নাম্বারের পরীক্ষা দিয়েছেন? এই প্রশ্নটা করতে পারে। তারপর আপনার প্রিয় সাবজেক্টের নাম কি? এই জায়গায় কিন্তু অনেক বড় একটা প্রবলেম। এখন আপনি যেকোনো একটা সাবজেক্টের নাম বলে দিতেই পারেন। কিন্তু আপনি যেই সাবজেক্টের নাম বলবেন আপনার পরবর্তী প্রশ্নগুলা ৯৯% সম্ভাবনা আছে যে ওই সাবজেক্টের উপর করবে। সো এই ক্ষেত্রে আপনারা মোটামুটি ধারণা রাখবেন বা আইডিয়া করবেন যেন ম্যাথ সাবজেক্টের নাম বলেন। রিসেন্টলি যে পরীক্ষাগুলো দিয়েছেন মানে 4th ইয়ারের ম্যাথ সাবজেক্ট থাকলে ম্যাথ সাবজেক্টের নাম বলার চেষ্টা করবেন, কারণ এতে প্রশ্নগুলো সহজ হয়। আপনি যদি থিওরি সাবজেক্টের নাম বলেন প্রশ্নগুলো কঠিন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই ম্যাথ সাবজেক্ট বললে ওইখান থেকে খুব জটিল প্রশ্ন আপনাকে করতে যাবে না। ঠিক আছে? আচ্ছা, তো কোন পরীক্ষা সবচেয়ে ভালো দিয়েছেন? যদি এমন জিজ্ঞেস করে পার্টিকুলারলি আলাদাভাবে এককভাবে যেকোনো সাবজেক্টের নাম বলতে চাইেন না। এইভাবে অ্যান্সার দিতে পারেন, স্যার আমার মোটামুটি সবগুলো পরীক্ষায় ভালো হয়েছে। তো সবথেকে বেশি ভালো হয়েছে আমার মনে হয় যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা বা বিনিয়োগ ব্যবস্থাপনা, এমন করে বলবেন। আপনি যেকোনো পার্টিকুলার একটা সাবজেক্টের নাম শুরুতেই বলবেন, তখন ওই সাবজেক্টের সূত্র ধরে আপনাকে অনেকগুলো ভিতরের কোয়েশ্চেন করা হবে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপরে যে কয়েকটা সাবজেক্টের শিরোনাম বলেন, অর্থাৎ আপনি যে 4th ইয়ারে পরীক্ষা দিয়েছেন, 4th ইয়ারে যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছেন নামগুলো বলেন। এটা বলতে হবে আপনাকে।
ফার্স্ট ইয়ারে কী কী পরীক্ষা দিয়েছেন, ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত 10টা সাবজেক্টের নাম বলতে বলছে, বলে দিলেন। বলতে হবে, আপনাকে জানতে হবে। আপনি পরীক্ষা দিয়ে আসছেন আর সাবজেক্টের নাম জানেন না, এটা তো হবে না। অনেকে আবার সাবজেক্ট কোডও জিজ্ঞেস করে। সাবজেক্ট কোড যদি ভুলে যান বা না বলতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু সাবজেক্টের নাম তো আপনাকে অবশ্যই বলতে হবে। আপনি পরীক্ষা দিয়েছেন তো সাবজেক্টের নাম বলতে পারবেন না। মৌখিক পরীক্ষা, এটা খেয়াল রাখবেন, মৌখিক পরীক্ষার কোড সম্পর্কে জানতে চাইতে পারে, এবং মৌখিক পরীক্ষাটাকে বাংলায় কি বলা হয়, হ্যাঁ এটা বলতে পারে। মৌখিক পরীক্ষাটাকে ইংরেজিতে কি বলা হয় এটা বলতে পারে। ঠিক আছে, ভাইবা ভসি, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আর কি কি প্রশ্ন করতে পারে? জিপিএ এবং সিজিপিএ এর পূর্ণরূপ কি এবং এর পার্থক্যটা কি, এই প্রশ্নটা করতে পারে, এটা অনেকেই করে। তো জিপিএ এর পূর্ণরূপ হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, সিজিপিএ এর পূর্ণরূপ হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। সিজিপিএ এবং জিপিএ এর মধ্যে পার্থক্য হচ্ছে, অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে জিপিএ 5 পয়েন্ট স্কেলে নির্ধারিত হয় আর সিজিপিএ 4 পয়েন্ট স্কেলে নির্ধারিত হয়। জিপিএ শুধুমাত্র একটা পরীক্ষার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। সিজিপিএ 4টা পরীক্ষার ফলাফলের যোগফলকে 4 দিয়ে ভাগ করে নির্ধারণ করা হয়। এটা বলবেন, ঠিক আছে? এই প্রশ্নটা করতে পারে। এরপরে 5 নাম্বার ক্যাটাগরিতে আপনাকে কিছু পার্সোনাল কোয়েশ্চেন করতে পারে। শিক্ষার্থী এবং স্যারেরা যদি তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে সাধারণত, তাহলেই কেবলমাত্র এই 5 নাম্বার প্রশ্নটা করে, অথবা শিক্ষার্থী যদি ট্যালেন্ট হয় তাহলে এই প্রশ্নটা করে, অন্যথায় করে না। আমি আবার বলি আপনাকে যে শিক্ষার্থী আর শিক্ষার্থীর আর শিক্ষকের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে 5 নাম্বার ক্যাটাগরির প্রশ্নটা সাধারণত করে, এবং অথবা যদি শিক্ষার্থী ট্যালেন্ট হয় বা ভালো রেজাল্ট হয় বা ফার্স্ট ক্লাসের শিক্ষার্থী হয় তাহলে এই কোশ্চেনটা করে, অন্যথায় সাধারণত করে না, তবে করতে পারে। কি প্রশ্ন? যে অনার্স শেষে কি করবেন? আপনি কি মাস্টার্স করবেন, নাকি চাকরি করবেন, নাকি বিয়ে করবেন, নাকি ব্যবসা করবেন, না কি করবেন? তো এটা জিজ্ঞেস করতে পারে। যদি মাস্টার্স করেন তাহলে মাস্টার্স কোথায় করবেন, কোন কলেজে করবেন, এটা বলতে পারে। সো আপনাকে যদি জিজ্ঞেস করে মাস্টার্স কোন কলেজে করবেন, আপনি যেই কলেজের শিক্ষার্থী ওই কলেজের নাম বলে দিবেন, তাহলে স্যারেরা ইমপ্রেস হবে। যদি নাও পড়েন ওই কলেজে, তাও ওই কলেজের নাম বলে দিবেন। যে ফর এক্সাম্পল, আমি এমআর কলেজে পড়েছি, তো এমআর কলেজে আমাকে যদি এখন ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে আপনি কোন কলেজে মাস্টার্স করবেন, তো আমি বলবো যে আমি এমআর কলেজে মাস্টার্স করব। বাই দ্য ওয়ে, এনশিওর হয়ে নেবেন যে আপনাদের কলেজে মাস্টার্স আছে কি নাই। যদি মাস্টার্স না থাকে তাহলে তো নাই, আর যদি থাকে তাহলে বলে দিবেন ওই কলেজের। এতে স্যারেরা খুশি হয়। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার ফিউচার প্ল্যান কি। তো ফিউচার প্ল্যান সম্পর্কে যদি জিজ্ঞেস করে আপনি বলতে পারেন আমার ফিউচার প্ল্যান হচ্ছে 2-1 বছরের মধ্যে চাকরি ম্যানেজ করা, বিয়ে করা, অনেকে বিয়ের করে, বা আপনি ভবিষ্যতে কি করতে চান এটা বলতে পারে, বা ভবিষ্যতে কোন পেশায় নিযুক্ত হতে চান, এই কোয়েশ্চেনগুলো করতে পারে। তো এগুলো আপন আপন ব্যক্তিগত কোয়েশ্চেন, সবার প্রশ্নের উত্তর একরকম হবে না, যে যার মতো অ্যান্সার করবেন। তবে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার কথাবার্তায় কোনো বেয়াদবি লক্ষণ প্রকাশ না পায়। যদি আপনার কথাবার্তায় কোনো সাধারণ বেয়াদবি প্রকাশ পায় তাহলে আপনার ভাইবা নাম্বার একদমই কম হবে, শুধু ঠেলে বেলে পাস করবেন। আর যদি বেয়াদবির মাত্রাটা একটু বেশি হয়ে যায়, নিজেকে বেশি পণ্ডিত ভাবা শুরু করেন, তাহলে কিন্তু ভাইবা পরীক্ষায় ফেল হয়ে যাবেন। এখন আসি, ভাইবা পরীক্ষায় যদি ফেল হন তাহলে কি হবে? যদি ভাইবা পরীক্ষায় ফেল করেন আপনার 1 বছর লস যাবে, আপনাকে সামনের বছর আবারও ভাইবা দিতে হবে। তাই অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন ভাইবা পরীক্ষায় আপনার কথাবার্তার মধ্যে যেন বেয়াদবি বা অহংকার প্রকাশ না পায়। বাই দ্য ওয়ে, ভাইবা পরীক্ষায় যাওয়ার আগে আপনি বাসা থেকে অবশ্যই অবশ্যই খেয়াল করবেন পারফিউম যেন না ইউজ করেন, ঠিক আছে? কারণ তারা কিন্তু অনেক শিক্ষার্থীর ভাইবা নেয়, অনেক শিক্ষার্থী অনেক রকম পারফিউম ইউজ করে যেটা স্যারেদের বিব্রত করে। তাই অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যেন সেন্ট মাখে না যায়, না পারফিউম মেখে ভাইবার হলে প্রবেশ করেন, ঠিক আছে? আর মেয়েরা অতিরিক্ত মেকআপ করতে যায়েন না, লাল পরে নীল পরে টাইপের মেকআপ করবেন, ভাইবা পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে, বুঝতে পারছেন? অন্তত ভাইবার দিনে ভদ্র শালীন হয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ঠিক আছে, অনেক বিষয়ে আলোচনা করেছি ইনশাল্লাহ। আমি এটা লিখে দিতে চাইছিলাম, তো লিখতে বসছি, 2 পাতা লিখছি। 2 পাতা লেখার পর আমার মনে হয়েছে যে ভাইবা সম্পর্কিত যতগুলো বিষয় আমি আলোচনা করব, এটা যদি লিখে তারপরে স্ক্রিপ্ট আপনাদের বলতে যাই বা আপনাদের দেখাই দিই, তাহলে আমার অনেক সময় চলে যাবে, 3-4-5 ঘন্টা সময় চলে যাবে, মানে পুরো প্রসেসটা রেডি করতে। আমি এমনিতে এই ভাইবার প্রিপারেশনটা 2 ঘন্টায় রেডি করেছি, ঠিক আছে? সো আমি অনেকগুলো কথা বললাম, এগুলো পজ করে রেখে রেখে আপনারা খাতায় লিখে রাখতে পারেন। পরীক্ষা তো দিবেন আপনারা লিখেন, আমি তো আর পরীক্ষা দিব না যে আমি লিখতে যাব। আমি আপনাদের বলে দিয়েছি, আপনি এই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আপনাদের অন্য কোনো বিষয় সম্পর্কে জানার প্রয়োজন হলে অবশ্যই আমাদের জানাতে পারেন। আর
আপনারা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। আপনাদের মাস্টার্সে বিজনেস রিসার্চ নামে একটা ম্যাথ সাবজেক্ট রয়েছে, ওই সাবজেক্টের অনলাইন প্রাইভেট ব্যাচ আমরা শুরু করেছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। এছাড়াও অনার্সের যে কোনো ডিপার্টমেন্ট, বিবিএর ম্যানেজমেন্ট, ফিন্যান্স, অ্যাকাউন্টিং আর মার্কেটিং ডিপার্টমেন্টের অঙ্ক সাবজেক্টগুলোরও আমরা অনলাইন প্রাইভেট ব্যাচ খুলেছি। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। আর আপনাদের যদি কোনো বিষয়ে কোয়ারিজ থাকে, কোনো বিষয়ে প্রশ্ন থাকে, মতামত থাকে, গঠনমূলক মতামত অবশ্যই প্রকাশ করতে পারেন। আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং কমেন্টের অ্যান্সার দিচ্ছি। আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।